হ্যালো এভরিওয়ান, আমি জবওয়ালা হালিম। আমার এই চ্যানেলের মাধ্যমে আপনারা বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামসের মাধ্যমে নানা ধরনের চাকরির প্রিপারেশনের গাইডেন্স পেয়ে থাকবেন। এই জন্য আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। যারা আমার চ্যানেল আগে থেকে দেখেন তারা জানেন যে আমি কারেন্ট অ্যাফেয়ার্সের মাধ্যমে জেনারেল স্টাডিজের প্রিপারেশনের গাইডেন্সটা বলে থাকি। রিসেন্টলি দিল্লিতে যে বিজেপি গভর্নমেন্ট হয়েছে, তারা অ্যাসেম্বলিতে 14 সিএজি মানে 14 নাম্বারস অফ সিএজি অডিট রিপোর্টস প্লেস করেছে। তাহলে এর ইম্পর্টেন্স কী বা কেন এই গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার পরে এরা অডিট রিপোর্ট নিয়ে এখন আলোচনা করছে, বা এর থেকে রিলেটেড কী কী প্রবাবল কোয়েশ্চেন্স আগামী যে পরীক্ষাগুলোতে আছে, ফোর্থকামিং এক্সামসগুলোতে কী কী আসতে পারে, সেই নিয়েই এই ভিডিওটা লাস্ট অবধি ভালো করে দেখবেন। আর আমি আবার বলি যে যে সকল ছাত্রছাত্রীরা টাকা পয়সার অভাবে কোনো কোচিং জয়েন করতে পারেন না, তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন সরাসরি। আমি তাদেরকে বিভিন্নভাবে হেল্প করে থাকি, বা আমার এই ভিডিওটা তাদের কাছে পৌঁছে দেন যাদের সত্যি গাইডেন্সের প্রয়োজন। আশা করি আমার ভিডিওগুলো হেল্পফুল হবে। আমি নিজে একটা গ্রামের ছেলে, সেলফ প্রিপারেশনের মাধ্যমে আজকে ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্টসে গ্রুপে গ্যাজেটেড অফিসার। তাহলে আমার যে এক্সপিরিয়েন্স সেটাই আমি শেয়ার করে থাকি। আশা করি আমার এই ইনিশিয়েটিভটা আপনারা আমাকে হেল্প করবেন, যে যারা নিডি স্টুডেন্ট তাদের কাছে আমার ট্যালেন্টটাকে একটু শেয়ার করে দেবেন। তাহলে আজকের ভিডিওটা শুরু করি। যে এই সিএজি অডিট রিপোর্টস, যেটা বিজেপি গভর্নমেন্ট এখন চর্চায় আছে, দিল্লি যে বিজেপি নতুন গভর্নমেন্ট হয়েছে, তাহলে এখান থেকে কি কি প্রবাবল কোশ্চেন হতে পারে। প্রথমত, যে কোনো কম্পিটিটিভ এক্সামসে জেনারেল স্টাডিজে ইন্ডিয়ান কনস্টিটিউশনের উপরে প্রশ্ন থাকেই। সেরকমই ওয়ার্ল্ড লেভেলে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ইউএন, ইউনাইটেড নেশন অর্গানাইজেশন ইউএন নিয়ে প্রশ্ন থাকেই থাকে। তাহলে ইন্ডিয়ান কনস্টিটিউশনে কোয়েশ্চেন্স খুবই প্রবাবল। এবার এই সিএজি প্রথমত জানতে হবে যে এই সিএজি ফুল ফর্ম হলো কন্ট্রোল অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। এটা একটা কনস্টিটিউশনাল ফল্ট। আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে আর্টিকেল 148 থেকে 151-এ এই সিএজি নিয়ে ডিটেলস দেওয়া আছে। অ্যাজ পার আর্টিকেল 148, প্রেসিডেন্ট সিএজি অ্যাপয়েন্ট করেন। আর অ্যাজ পার আর্টিকেল 151 সিএজি এই অডিট রিপোর্টসগুলো পার্লামেন্টে প্লেস করে। সিএজি কোনো মিনিস্ট্রি আন্ডারে নেই, কোনো মিনিস্টার সিএজি রিপোর্ট নিয়ে ওনারা কোনো গাইডেন্স বা কোনো রেস্ট্রিকশনই করেন না। এটা সরাসরি পার্লামেন্ট বা অ্যাসেম্বলিতে প্লেস হয়। সেই জন্যই এখন এই বিজেপি গভর্নমেন্ট এই সিএজি রিপোর্টটা, যেটা আম আদমি পার্টি গভর্নমেন্টসের সময়ে যে রিপোর্টসগুলো ছিল সেটা নিয়ে এখন চর্চা করছেন। তাহলে প্রথমত এখন যে প্রেজেন্ট সিএজি আছেন, উনি 15th সিএজি। ওনার নাম হলো কন্ডুরু সঞ্জয় মূর্তি। উনি অন্ধ্রপ্রদেশের। উনি 1989-এর আইএএস ব্যাচ, হিমাচল প্রদেশ ক্যাডারে। এর আগে উনি সেক্রেটারি ছিলেন ডিপার্টমেন্ট অফ হাইয়ার এডুকেশনে। এবার যেটা বললাম যে এটা নিয়ে একটা প্রবাবল কোয়েশ্চেন হতেই পারে। রিসেন্ট টাইমে বিনোদ রায় স্যার যখন সিএজি ছিলেন, তখন অডিট রিপোর্ট নিয়ে খুবই চর্চা হয়েছিল। আর এই যে অডিট রিপোর্ট, এইটা চর্চার একটা প্রসিজার আছে। জেনারেলি অডিট রিপোর্টস পার্লামেন্টে বা অ্যাসেম্বলিতে প্লেস করা হয়। এবার এই ডিসকাশন হয় পাবলিক অ্যাকাউন্ট কমিটি। আমাদের কনস্টিটিউশনে 3 ধরনের ফাইন্যান্স কমিটি আছে। সেখানে একটা হলো এই পাবলিক অ্যাকাউন্ট কমিটি, আর একটা হলো এস্টিমেট কমিটি, আর একটা হয় কমিটি অফ পাবলিক আন্ডারটেকিং। তাহলে পাবলিক অ্যাকাউন্ট কমিটি পিএসি হলো সিএজি অডিট নিয়ে চর্চা করে। যে মিনিস্ট্রির আগেনস্টে সিএজি অডিট রিপোর্ট রিপোর্টে আছে বা অবজারভেশন আছে, অডিট কমেন্টস করেছে, সেই মিনিস্টারকে জবাব দিতে হয়। এখানে পিএসসিতে জেনারেলি
লিডার অফ অপোজিশন থেকে চেয়ারম্যান থাকেন, আর বিভিন্ন মেম্বার্স থাকেন লোকসভা রাজ্যসভা থেকে, কম্পোজিশন থাকে, সেই নিয়ে চর্চা হয়। তাহলে যেটা আমি বললাম যে রিসেন্ট টাইমে যখন বিনোদ রায় স্যার সিএজি ছিলেন, তখন কিছু কিছু রিপোর্ট খুবই চর্চায় হয়েছিল। সেটা আমরা জানি 2G স্পেকট্রাম, 2008-এ কমনওয়েলথ গেম, 2010 কোল ঘোটালা, কয়লা ঘোটালে যেটা বলি আমরা 2012, আর ডিমনিটাইজেশন 2016-এ। এইটা নিয়ে পাবলিক অ্যাকাউন্ট কমিটিতে খুবই ডিটেলস ডিসকাশন হয়েছিল, আর এটা কারেক্টিভ মেজার্স নেওয়া হয়েছিল। এই পিএসসি রিলেটেড একটা কোয়েশ্চেন্স কালকে যখন আমি এই ভিডিওটা প্রিপেয়ার করছিলাম, একটা ভালো একটা দেখতে পারলাম যে অটল বিহারী বাজপেয়ী, উনি পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান ছিলেন, 2 বার ছিলেন। আর মুরলী মনোহর যোশী, ওই বিজেপি গভর্নমেন্টে, উনি 6 বার পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান ছিলেন, মানে উনি লিডার অফ অপোজিশন হিসাবে ছিলেন। আর এই অটল বিহারী বাজপেয়ীর সময় যিনি ফাইন্যান্স মিনিস্টার ছিলেন, যশবন্ত সিনহা, উনি ডিসেম্বর 2000-এ একটা অ্যাক্ট প্রপোজাল এনেছিলেন। সেটা হলো FRBM অ্যাক্ট। এটা হলো ফিসক্যাল রেসপন্সিবিলিটি অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট অ্যাক্ট। এটা নিয়ে আমি আমার লাস্ট ভিডিওতে বলেছি যে বাজেটে এই রেভিনিউ ডেফিসিট, ফিসক্যাল ডেফিসিট নিয়ে একটা টার্গেট ফিক্স করা হয়, সেটা নিয়ে চর্চা হয়। অ্যাকচুয়ালি হলো যে যখন গভর্নমেন্টের যা আয়, মানে ট্যাক্স রেভিনিউ, তার থেকে যদি খরচাটা বেশি হয়ে গেল, মানে যেটা রেভিনিউ এক্সপেন্ডিচার, মানে ডে টু ডে এক্সপেন্ডিচার, তাহলে সেটাকে বলা হয় রেভিনিউ ডেফিসিট। আর অনেক সময় ডিফারেন্ট পারপাসের জন্য আমাদেরকে লোন নিতে হয়, বরোইং করতে হয়, সেটাকে বলা হয় ফিসক্যাল ডেফিসিট। সেই অ্যামাউন্টটা, তো সেই ফিসক্যাল ডেপোজিট অ্যামাউন্ট যেন বেড়ে না যায়, বেড়ে গেলে তার ইন্টারেস্ট পেমেন্ট করতে হয়, আমাদের রেভিনিউ থেকে সেটা পেমেন্ট করতে হয়, সেই জন্য সেটাকে একটা চেক মেজার করতে হয়। তো এই FRBM অ্যাক্ট সেটাই নিয়েই এটা আছে। আর যখন 2003-তে যখন এটা নিয়ে হয়েছিল, তো টার্গেট ছিল যে বাই মার্চ 2006 এই রেভিনিউ ডেপোজিটটাকে 0 করে দেওয়া হবে। তাহলে আমরা ছিলাম যে সিএজি অডিট রিপোর্টগুলো যখন পার্লামেন্টে প্লেস হয়, তো পিএসসি, পাবলিক অ্যাকাউন্ট কমিটিতে এটা নিয়ে ডিসকাশন হয়। আর যে ব্যাপারে রিপোর্টে বলা হয়েছে, সেই মিনিস্ট্রি তার ওটা অ্যাকশন নেয়। এখন এই যে দিল্লি গভর্নমেন্টে আম আদমি পার্টির সময়ে যে লিকার পলিসি, এক্সাইজ পলিসি নিয়ে একটা রিপোর্ট আছে। ইনফ্যাক্ট এই এক্সাইজ পলিসি নিয়েই সিসোদিয়া আর কেজরিওয়াল ওনারা অ্যারেস্ট হয়েছিলেন। এই পলিসিটা ছিল যে এই যে লিকার যে ডিস্ট্রিবিউশনটা আছে, সেটাকে একটু ডিসেন্ট্রালাইজ করা, মানে কিছু কিছু মেন লোকের কাছেই এই লাইসেন্সটা ছিল, সেই জন্য ডিস্ট্রিবিউশনটা মানে সেরকম ডিসেন্ট্রালাইজ ছিল না, সেটাই পলিসি ছিল। কিন্তু রিপোর্টে দেখা যাচ্ছে বা বলা হয়েছে যে জাস্ট উল্টোটাই হয়েছে, মানে ওদেরকে আরও বেশি সাপোর্ট করা হয়েছে। তো এইটা একটা পলিসি। আরেকটা হলো যে মহল্লা সমিতি নিয়ে, যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে দুয়ারে সরকার আছে, ওইরকম মহল্লা কমিটির, মানে চিকিৎসার জন্য, লোকাল পাবলিক যে চিকিৎসার জন্য ডক্টর ওখানে ভিজিট করতো, ওখানে ওষুধপত্র, এটা নিয়েও ওই রিপোর্টে বলা আছে যে বেশিরভাগ সময় দেখা যাচ্ছে যে ডক্টরেরা ঠিক সময় দিত না, আর ওষুধ শর্টেজ ছিল, এই নিয়ে চর্চা আছে। তাহলে আমরা একটু আরও ডিটেলসে যাই এই সিএজি রিপোর্ট বা সিএজি নিয়ে। তো যেটা আমি বললাম যে প্রথমে যেটা বললাম যে ইন্ডিয়ান কনস্টিটিউশনে আর্টিকেল 148 থেকে 151-এ আমাদের সিএজির পাওয়ার বা অ্যাপয়েন্টমেন্ট এই নিয়ে বলা আছে।
তাহলে আর্টিকেল 148 অনুযায়ী প্রেসিডেন্ট সিএজি অ্যাপয়েন্ট করেন। আর আর্টিকেল 149-এ সিএজির যে পাওয়ার আছে, ডিউটিস আছে, এই নিয়ে আলোচনা হচ্ছে। তাহলে এই আর্টিকেল 149 অনুযায়ী 1971-এ সিএজি ডিপিসি অ্যাক্ট হয়। ডিপিসি অ্যাক্ট মানে ডিউটি, পাওয়ার অ্যান্ড কন্ডিশন অফ সার্ভিস, মানে সিএজির কী কী পাওয়ার আছে, কী কী ডিউটি এসেছে, কী কী কাজ করতে হবে, এই নিয়ে তো সিএজি ডিপিসি অ্যাক্ট করা আছে। ওই অ্যাক্টের ডিফারেন্ট সেকশন আছে, সেই মাধ্যমে সিএজি ডিফারেন্ট ডিপার্টমেন্টের অডিট করে। যেমন সিভিল যে অফিসগুলো আছে, মানে সেন্ট্রাল গভর্নমেন্টের যে অফিসগুলো, তার অডিট করার সেকশন আলাদা আছে। যেটা অটোনমাস বডিজ বলতে গেলে যেসব ইনস্টিটিউশন সেন্ট্রাল গভর্নমেন্টের গ্রান্টসে চলে, ফর এক্সাম্পল আমাদের কলকাতায় ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট আছে, আইআইটি খড়গপুর, এরা সেন্ট্রাল গভর্নমেন্ট গ্রান্টসে চলে, তো সেগুলো অডিটের সেকশন আলাদা আছে। সিভিল ইউনিট বলতে গেলে আমি যেটা বললাম, যেমন কেন্দ্রীয় বিদ্যালয়, বিএসএফ, এরকম মানে আলাদা আলাদা ইউনিট আছে, তাদের আলাদা আলাদা সেকশনে অডিট হয়, সেই অনুযায়ী করে। এইবার এখানে একটা মজার কথা বলি, যে আমরা যখন অডিটে যাই তো অনেক সময় ওনারা ডকুমেন্টস দিতে চায় না, ভাবে যে ডকুমেন্টস দিলেন তো অডিট কিছু না কিছু ভুল বের করবে, রিপোর্টে যাবে। তো সেখানে আমরা বলি যে আপনারা যদি ডকুমেন্টস দেন, কোনো অবজারভেশন নাও হতে পারে, কিন্তু ডকুমেন্টস না দিলে অবজারভেশন হবেই হবে, কারণ নন কমপ্লায়েন্স টু অডিট বা নন কোঅপারেশন টু অডিট একটা বড় অবজারভেশন। তো সেই জন্য ওরা কিন্তু পরে বুঝে যে হ্যাঁ, না, ডকুমেন্ট না দিলে হবে না, আমাদেরকে ঠিকই ডকুমেন্টস দেয়। আর আমরা আমাদের অডিট শব্দের মিনিং হলো ক্রস চেক। আমরা যে রুল পজিশন আছে সে অনুযায়ী আছে কি না, আমাদের কাজ হলো শুধু ক্রস চেক করা, এই না যে ভুল বের করা আমাদের কাজ হলো যে ক্রস চেক করা, যা প্রভিশন বা এই পলিসিটা যে পারপাসে হয়েছিল সেটা হলো কি না। তো সেই নিয়ে এটা মানে আমরা অডিটে দেখি বা সেই নিয়ে রিপোর্ট করি। রিসেন্টলি একটা এনভায়রনমেন্টাল একটা রিপোর্টে দেখা যাচ্ছে যে ডিফরেস্টেশন, যখন কোনো এরিয়াটাকে ডিফরেস্টেশন করা হয়, মানে ফরেস্ট কেটে যদি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করা হচ্ছে, তাহলে ওখানে ফান্ড থাকে যে আরও নতুন গাছ টাছ লাগানো হোক ডিফারেন্ট জায়গাতে, যেন এই পার্সেন্টেজ অফ ফরেস্ট যেন না কমে যায়। তো অডিট রিপোর্টে দেখা গেছে যে ওই টাকাটা থেকে ল্যাপটপ বা অন্য জাতীয় পারচেস করা হয়েছে। তো সেটা অডিট অবজারভেশন সেটা রিপোর্টে এসেছে। তাহলে অডিটের কাজ এরকম হলো, মানে ক্রস চেক করা, যে পারপাসে ওই টাকাটা অ্যালোট করা হয়েছে সেটাতে কাজ হয়েছে কি না। তাহলে সিএজির বললাম যে আর্টিকেল 148 অ্যাপয়েন্টমেন্ট, আর্টিকেল 149-এ সিএজির পাওয়ার বা ম্যান্ডেট, ওর যে ডিউটি রেসপন্সিবিলিটি নিয়ে বলা আছে। আর আর্টিকেল 150-তে হলো যে অ্যাকাউন্টসটা, আমাদের যে সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের অ্যাকাউন্টসটা কী ফর্মে থাকবে, কীভাবে অ্যাকাউন্টসটা মেনটেন করতে হবে। তো এইখানে একটা বড় একটা পয়েন্ট আছে, সেটা নোট করা উচিত যে 1976-এ এই অডিট মানে অ্যাকাউন্টস আর অডিট ভাগ ভাগ করে দেওয়া হয়। হ্যাঁ, তখন থেকে ইন্ডিয়ান সিভিল অ্যাকাউন্ট সার্ভিস ক্রিয়েট হয় 1 মার্চ 1976। আর 1 মার্চকে অ্যাকাউন্টস ডে, সিভিল অ্যাকাউন্টস ডে হিসাবে সেলিব্রেটও করা হয়। তাহলে আগে বিফোর 1976 অ্যাকাউন্টসও প্রিপারেশন সিএজি অফিসে হতো, কিন্তু 76 করে এটা ভাগ ভাগ হয়ে গেছে। আর এই ইন্ডিয়ান সিভিল অ্যাকাউন্ট সার্ভিস আসার পরে থেকে 2009-এ পিএফএমএস সিস্টেম হয়েছে, পাবলিক ফাইন্যান্স ম্যানেজমেন্ট সিস্টেম হয়েছে। সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা পয়সা অ্যালোকেট বা খরচার হিসাব, সেটা পুরো সেন্ট্রালাইজ মাধ্যমে দেওয়া হয়। আর প্রেজেন্ট মানে ওখানে যে হেড, ওনাকে বলা হয় সিজিএ, কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস, সিজিএ। আর এখন প্রেজেন্ট যে সিজিএ, উনি 28th সিজিএ, ওনার নাম হলো এস দুবে। ইনিও 1989-এর আইএস, 1989-এর ব্যাচ, ইন্ডিয়ান সিভিল অ্যাকাউন্ট সার্ভিসেসের অ্যাকাউন্টসের। ওকে, তাহলে
আবার বলি যে এই সিএজি অডিটের কি ইম্পর্টেন্স বা কেন এত চর্চায় আছে, তাহলে কারণটা ওটাই হলো যে ওই রিপোর্টটা পাবলিক অ্যাকাউন্ট কমিটিতে ডিসকাশন হয়, সেভাবে সে অনুযায়ী ওই মিনিস্টারকে অ্যাকশন নিতে হবে বা জবাব দিতে হয়, ক্লারিফিকেশন দিতে হয়। এর সাথে সাথে বললাম যে আমাদের কনস্টিটিউশনে 3 ধরনের ফাইন্যান্স কমিটি আছে: পাবলিক অ্যাকাউন্ট কমিটি, এস্টিমেট কমিটি আর কমিটি অফ পাবলিক আন্ডারটেকিং। এইবার পিএসসি কি কাজ আমি বললাম, কমিটি অফ পাবলিক আন্ডারটেকিং ওইটা বললাম যে সকল পাবলিক পিএসইউ যেটাকে বলে, হ্যাঁ, পাবলিক সেক্টর ইউনিটস, হ্যাঁ, মানে গভর্নমেন্টের যে ইন্ডাস্ট্রিজ, গভর্নমেন্ট আন্ডারটেকিং, তাদের নিয়ে যে খরচা বা তাদের এস্টিমেট, তাদের নিয়ে তাদের সে আলোচনাটা আপনারা দেখেন। 2014-এ যেমন বিএসএনএলের স্যালারি নিয়ে একটা বড় চর্চায় ছিল, সেটা দেখা হলো যে ওদের যা আয়, যা রেভিনিউ ওরা কালেকশন করছে, সেখানে 50% স্যালারিতেই চলে যাচ্ছে। তাহলে এটা একটা বড় ধরনের ইরেগুলারিটি সেটা ধরা পড়েছিল। এছাড়া থার্ড কমিটি যেটা বললাম, এস্টিমেট কমিটি, এরাও ডিফারেন্ট গভর্নমেন্টের যে প্রজেক্ট আছে তাদের এস্টিমেট নিয়ে এরা আলোচনা করে। যেমন 2016-এ গঙ্গার উপরে একটা প্রজেক্ট চলছে, ক্লিনিং গঙ্গা, হ্যাঁ, মিশন গঙ্গা, এই নিয়ে, তো তার এস্টিমেট নিয়ে এনারা চর্চা করেছিলেন। আর 2018-এ ব্যাংকে নন পারফর্মিং অ্যাসেট নিয়েও এটা নিয়ে খুব আলোচনা হয়েছিল। তো ভিডিওটা মোটামুটি 16-17 মিনিট হয়ে গেছে। কনক্লুড করার জন্য আরেকবার আমি এটা সাম আপ করে দিই যে রিসেন্টলি বিজেপি লেড গভর্নমেন্ট যেটা দিল্লিতে ফরমেশন হয়েছে, ওনারা ডিফারেন্ট সিএজি অডিট নিয়ে আলোচনা করছেন। সেখানে এক্সাইজ পলিসি নিয়ে একটা রিপোর্ট, মহল্লা কমিটি নিয়ে, সমিতি নিয়ে যে রিপোর্ট, সেই নিয়ে ডিটেল আলোচনা হচ্ছে। আর সিএজি অডিট রিপোর্ট কেন ইম্পর্টেন্স সেটা চর্চায় কথা হয়। আর সিএজির যে কনস্টিটিউশনাল ব্যাকগ্রাউন্ড কি, এখন প্রেজেন্ট সিএজি কে, আর 1976-এ যে অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ভাগ হয়ে গেল, প্রেজেন্ট সিজিএ কে, তো এইগুলো মানে খুবই প্রবাবল কোয়েশ্চেন্স। সেটা আমাদের আগামী যে ফোর্থকামিং এক্সামগুলো আছে সেখানে মানে খুবই প্রবাবল কোয়েশ্চেন্স, এটা আপনারা ভালো করে দেখে নিতে পারেন। এছাড়া আমি আবার বলি যে কারো কোনো ডাউট, কোনো গাইডেন্স দরকার হলে আপনারা আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমার একটা স্টাডি গ্রুপের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে আমি ডিফারেন্ট মেটেরিয়ালসও শেয়ার করে থাকি, আপনারা সেটা যোগ করতে পারেন বা আপনাদের কোনো ডাউট থাকে সেটা ক্লিয়ার করে নেন। আর আমি আবার রিকোয়েস্ট করব যে যে সকল ছাত্রছাত্রীরা টাকা পয়সার অভাবে কোনো কোচিং জয়েন করতে পারে না, তাদের চাকরির প্রিপারেশনের জন্য আমি হেল্প করে থাকি। সেই জন্য আমার চ্যানেলটাকে আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেন, যাতে ওই সকল ছাত্ররা যেন হেল্প পেতে পারে। থ্যাংক ইউ।